আমাদের বিশেষ সাক্ষাৎকার পর্বে আজকের অতিথি মোহাম্মদ সেলিম, সিপিএমের রাজ্য সম্পাদক। সেলিমদা, এবারের যে নির্বাচন সেটা পুরোপুরি তার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে এসআইআর, তার সঙ্গে বিভাজনের আছে, মেরুকরণের চেষ্টা আছে। এর মধ্যে সিপিএম কিভাবে লড়ছে? আসলে এসআইআরের আবহাওয়াতেই ভোটটা হচ্ছে। যেহেতু বিহারে ভোটের ফয়সলাকে প্রভাবিত করার জন্য ইলেকশন কমিশনকে দিয়ে এই কাজ করানো হয়েছিল, সেজন্য আমরা প্রথম দিন থেকেই সতর্ক এবং সজাগ ছিলাম। এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আমরা বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে যেদিন এসআইআর ঘোষণা হয়েছে, প্রথমে সিপিএম আমরা বলি যে এটা কোন উদ্দেশ্যে করা হচ্ছে, কোনো প্রয়োজন ছিল না, এবং মানুষের যে ভোটাধিকার আছে এটা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর যখন উল্টোটা ভোট দেওয়ার জন্য উৎসাহিত করা উচিত মানুষকে। ইলেকশন কমিশনের জনপ্রতিনিধি আইন অনুযায়ী করার কথা হচ্ছে একেবারে নিরপেক্ষভাবে ভোট পরিচালনা করা এবং নির্ভয় মানুষ যাতে ভোট দেয়। তার প্রথম কাজ হচ্ছে ভোটার লিস্টটা, কিন্তু ভোটার লিস্ট যদি নিরপেক্ষভাবে না করে তাহলে ভোটটা কীভাবে করবে? এজন্য আমরা তিন তরফেই, একদিকে ইলেকশন কমিশনকে একদম রাস্তায় নেমে আমরা চাপ তৈরি রেখেছি, আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি মুস্তাফিজ বানুকে দিয়ে, এবং আমরা ভোটার সহায়তা কেন্দ্র করে এদের যে প্রথম থেকে 2 কোটি লোককে বাদ দেবে এবং তার সঙ্গে বাংলাদেশি, রোহিঙ্গিয়া, জেহাদি ইত্যাদি নাম করে দিয়ে একটা বিভাজনের রাজনীতি করবে, সেটাকে আমরা ফয়েল করার চেষ্টা করি। মানুষকে সঙ্গে নিই। আমরা বলি পশ্চিমবঙ্গের মানুষ যদি হিন্দু মুসলমান একসঙ্গে হয়ে যদি এটা রুখে দাঁড়ায়, তাহলে কিন্তু এই বিভাজনটা করা যাবে না। তো কি দেখছেন আপনার দলের যে ফিরে আসা, ঘুরে দাঁড়ানোর যে লড়াইটা আপনি শুরু করেছেন অনেক দিন হলো, সেটা কোন জায়গায় এখন দাঁড়িয়ে? নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনেক উৎসাহ নিয়ে, কারণ তারা ভুক্তভোগী শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে, কলকারখানার যে বৈষম্য হয়েছে, যে না পাওয়ার যে বেদনা আছে, তাতে তারা অনেক বেশি সতর্ক এবং সজাগ হয়েছে। একই সঙ্গে কৃষকের যে বেদনা আছে, ফসলের দাম পাচ্ছে না, তারপরে আবাস যোজনা ঘর পায়নি, তারপরে হচ্ছে তোমার 100 দিনের কাজ বন্ধ, পরিযায়ী শ্রমিক হচ্ছে, তাদের উপরে যে আক্রমণ হচ্ছে, এই সব মিলিয়ে লোকে আবার এটুকু বলছে যে বামপন্থীর সময় আমরা ঠিক ছিলাম, আর তখন এই সাম্প্রদায়িকতার বিভাজনের বিপদ ছিল না। এখন আমাদের একটা পজিটিভ আমরা স্লোগান এবং পজিটিভ একটা ইশতেহার নিয়ে মানুষের কাছে যাচ্ছি যে বামপন্থা মানে শুধু এগুলোকে আটকানো তা নয়, আমরা কীভাবে বাংলাকে গড়ে তুলব, তার শিক্ষা স্বাস্থ্যকে পুনরুদ্ধার করব এবং এই বাংলার যে সম্প্রীতি সংস্কৃতি আছে সেটাকে আবার পুনর্নির্মাণ করব। আমার শেষ দুটো প্রশ্ন সেলিমদা। প্রথম হচ্ছে যে কংগ্রেসের সঙ্গে এবার জোট হলো না কেন? কংগ্রেসকে জিজ্ঞাসা করা আরও ভালো। আমরা তো চেয়েছিলাম বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তি এককাট্টা হোক, এবং পিসিসি বা এআইসিসি তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা 294টা আসনে একক শক্তিতে লড়বে। আসলে না, এটা কেন না, পশ্চিমবঙ্গের জন্যই। আসলে তৃণমূল কংগ্রেস এর মধ্যে অনেক বেশি দিল্লিতে তোমার অনেক লোকজন থাকে যারা লিবারেল সেকশন আছে, তাদেরকে ব্যবহার করে এমন পর্যায়ে নিয়ে গেছিলো যেখানে দাঁড়িয়ে কংগ্রেস মনে করেছে যে দেশের রাজনীতির স্বার্থে কংগ্রেসের রেলেভেন্সকে টিকে রাখার জন্য এবং পার্লামেন্টে ওদের সংখ্যার জন্য তৃণমূলের সঙ্গে থাকাটা একটু শ্রেয়। কিন্তু তৃণমূল তাদেরকে সঙ্গেও নেয়নি, কিন্তু একটা যা হোক একটা ভেতর কিছু সমঝোতা মতো করেছে যে কয়েকটা আসনে কংগ্রেসকে সাহায্য করবে, বেশিরভাগ আসনে তারা তৃণমূলকে সাহায্য করবে। কিন্তু কংগ্রেসের সাধারণ কর্মী দলেরা চায়নি, তারা বিজেপি তৃণমূল বিরোধী, কারণ তারা তৃণমূলের দ্বারা আক্রান্ত, বিজেপির দ্বারাও নিষ্পেষিত। সেজন্য তারা কিন্তু বিজেপি তৃণমূল বিরোধী যে মনোভাব সেটা পোষণ করে। এই জন্য আমরা তলার সমর্থকদের সাহায্য পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি। আমার শেষ প্রশ্ন সেলিমদা, আপনি হুমায়ুন কবিরের সঙ্গে একটা বৈঠক করেছিলেন, একটা কোনো উদ্দেশ্য নিয়ে তো এই বৈঠকগুলো হয়, সেটা কী ছিল? প্রথম কথা ছিল যে আমরা দেখলাম যেভাবে মন্দির মসজিদের রাজনীতিকে বিজেপি তৃণমূল নিয়ে আসতে চাইছে, তখন আর লোকসভা নির্বাচনের সময় যেহেতু তাকে দিয়ে এরকম ভাগাভাগির প্রশ্নকে সামনে নিয়ে আসলো, যেটা মোদি থেকে মমতা সবাই ব্যবহার করলেন, কিন্তু কেউ এটা অন্যায় সেটা বলেননি। তাহলে আমাদের যখন আমরা রুটি রুজি নিয়ে বাংলা বাঁচাও যাত্রা করছি, বাংলা বাঁচাও অভিযান করছি, তখন দাঁড়িয়ে যে ইস্যুগুলোকে সামনে নিয়ে আসতে চাইছি, আমাদের মনে হলো যে শাসক শ্রেণী, শাসক দল এবং বিভিন্ন এজেন্সি এরকম হুমায়ুন একা নয়, এরকম বেশ কিছু এজেন্সিকে ব্যবহার করে নিয়ে বিভাজনের রাজনীতিকে রিএনফোর্স করবে। যেটা মমতা পরে নিজে থেকেই বললো যে আমি না থাকলে কয়েক সেকেন্ডে এসব হয়ে যাবে, যে সেই হুমকিটা অন্য কাউকে দিয়ে কথা পারত। এই জন্য আমরা এই ধরনের সমস্ত পটেনশিয়াল ডেঞ্জারকে আমরা কথা বলেছি এবং তাদেরকে বলেছি রাজনীতি করো, রাজনীতির মতো করে করো, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি চলবে না, তাহলে বিজেপি বা তৃণমূলের ক্যাম্পে যেতে হবে। আর তুমি যদি বিজেপি তৃণমূল বিরোধী থাকো তাহলে মিলনের কথা বলতে হবে, আমাদের যে মিলনধর্মী সংস্কৃতি সেখানে বলতে হবে, এবং তুমি যেটা করেছো মমতার কথায় বা বিজেপির কথায় সেটা অন্যায় করেছো, সেটা মানুষের কাছে স্বীকার করতে হবে। কোন কোন জেলায় আপনি আশাবাদী যে সেখান থেকে আসন আসবে বামপন্থীদের কাছে? উত্তর থেকে দক্ষিণ সর্বত্র।
প্রথম দিকে হলে আমি কয়েকটা জেলা বলতাম, তার আগে কয়েকটা আসন বলতাম। এখন রাজ্য জুড়ে একটা গণ উচ্ছ্বাস দেখা যাচ্ছে, যৌবনের ঢল নেমেছে এবং আমাদের পুরনো সমর্থক দরদিরা তারাও ফিরে আসছেন এবং যে ভোট বিজেপি বা তৃণমূলের দিকে চলে গিয়েছিল বা ছন্ন ছাড়া হয়েছিল সেটাকে আমরা এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। যারা বিজেপি বা তৃণমূলের মোহে আচ্ছন্ন ছিল তারা কিন্তু এখন বামেদের দিকে ঝুঁকছে এবং সেটা ফেরত আসবে বলেই বিজেপি তৃণমূল এত আক্রমণ আমাদের বিরুদ্ধে। অনেক ধন্যবাদ সেলিমদা ডিডব্লিউর সঙ্গে কথা বলার জন্য। সেলিমদাকে আমরা আবার ভোটের পরে আমরা আবার তার সঙ্গে কথা বলবো, মিলিয়ে নেব যে কতটা সফল হলো বামপন্থীরা। কিন্তু তার আগে আপাতত সেলিমদার সঙ্গে ডিডব্লিউর সাক্ষাৎকার এ পর্যন্তই।